এসপি হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আশা করি বলতে হয় সবসময় তো ভালো থাকা যায় না, সুস্থ থাকা যায় না। অসুস্থতার একটা বড় প্রসঙ্গ হচ্ছে ব্যথা, হাঁটু, কোমর। এই ব্যথায় বিড়ম্বনায় অনেকে অস্ত্রোপচার পর্যন্ত করিয়েছেন। অপারেশন কেন করিয়েছেন নিজেও ভাবনায় আছেন। আসুন আজকে অস্ত্রোপচার যেন করতে না হয়, অপারেশনবিহীন হাঁটু এবং কোমর ব্যথায় আধুনিক চিকিৎসা, এই তথ্যগুলো জানা প্রয়োজন। চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে আছেন, ফোন করবেন, জানতে চেষ্টা করবেন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অতিথি, যিনি আজকে আপনাদের পরামর্শ দেবেন, মত বিনিময় করবেন। পরিচয় করে দিই, যিনি বাত, ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর এস চক্রবর্তী। সঞ্জিত কর চক্রবর্তী, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। দর্শক, যে প্রসঙ্গ নিয়ে শুরু করেছিলাম, যে হাঁটু ব্যথা, অনেকে বলে ফেলেন যে হাঁটু ক্ষয় হচ্ছে। সত্যি যদি ক্ষয় হয় তো একটি লোক তো বেটে হয়ে যাওয়ার কথা, অত উঁচু বা লম্বা থাকবার কথা নয়। বিষয়টা কি? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। এটা কিন্তু আপামর সাধারণ সবার প্রশ্ন, যে সবাই এসে বলে যে আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে, বাটি ক্ষয় হয়ে গিয়েছে। আবার অনেকে বলে গ্যাপ ছোট হয়ে গিয়েছে, গ্যাপ হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের কথা বলে। আসলে বিষয়টা কি? হাঁটু ব্যথার মূল কারণ যেটা, যে কী কারণে হাঁটু ব্যথাটা হচ্ছে, হাঁটু ব্যথার যেখানে সারাউন্ডিংস যে বোন জয়েন্ট আছে, এটা আসলে দুইটা কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, যদি কোনো প্যাথোলজি থাকে, সেখানে টিউমার, টিবি, ক্যান্সার কিছু একটা থাকতে হবে যেটার কারণে হাঁটু ব্যথা হতে পারে, এক নাম্বার। দুই নাম্বার হতে পারে মাসেল উইকনেস। মাসেল উইক যদি থাকে, আমার হাঁটুর সারাউন্ডিং মাসেল যদি দুর্বল থাকে, তাহলে আমাদের বডির আঘাতটা গিয়ে হাঁটুর ভেতরে পড়ে, এবং হাঁটুর ভিতরে একটা প্লাস্টিকের মতো একটা আরেকটা আমাদের বোনস হাড় থাকে, যেটা কচকচা হাড়, যেটা আমরা বলি কার্টিলেজ। এই কার্টিলেজ যখন ভেঙে যায়, তখন ওটাকে বলছে যে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আসলে ক্ষয় না, এটা কার্টিলেজ কিন্তু ভেঙে ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে, ইন্টারনালি হেমোরেজ হচ্ছে, সেখানে ইনফেকশন হচ্ছে, পানি জমে যাচ্ছে, অনেকের পুজ পর্যন্ত হয়ে যাচ্ছে। সেগুলো থেকে এটা কিন্তু মেকানিক্যালি ঘটনাটা ঘটছে, পরবর্তীতে প্যাথোলজিক্যাল টার্ন নিচ্ছে, কিন্তু এটা কিন্তু কার্টিলেজ ভেঙে যাওয়ার কারণে। আসলে ক্ষয় যেটা বলা হচ্ছে, যেটা ডিজেনারেশন প্রসেস, এটা বয়সকালে ক্ষয় হবে, শুধু হাঁটু না, সরাসরি একটা ক্ষয় থাকবে, বাট ওই ক্ষয়ের কারণে কিন্তু ব্যথা হবে না। তো যেটা ক্ষয়ের কথা যেটা বলছেন, কথা কেড়ে নিলাম। দর্শক, খুব গুরুত্বপূর্ণ, এই হাঁটু নিয়ে অনেকে এক্সরে করেছেন অনেকবার, কিন্তু কিছু খুঁজে পাওয়া যায় না। বিষয়টা কি তাহলে? এটা যেখানে বলছে যে আসলে যে ওয়েটটা আমাদের, যেটা বলছে যে ওয়েট যে ইমব্যালেন্স, আপনার হাঁটুতে সব ভালো আছে, বাট আপনি হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা। অনেক রোগী আসছে, বলছে যে আমি আসার বা একটু হাঁটতে গেলে কিছুক্ষণ পরে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না, বসে থাকলে ভালো লাগে, বা বেশি বসে থাকলে, রাতে শুয়ে থাকলে রাতের বেলা ব্যথা, বিভিন্ন ধরনের। তখন বলছে এক্সরে করছে, কিছু পাওয়া যাচ্ছে না, এমআরআই করছে, কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে মেকানিক্যাল, মানে আপনার বডিটা সেখানে আঘাত করে তখন ব্যথাটা হয়। যখন আপনি হাঁটতে যাচ্ছেন ব্যথা, আমরা ইমব্যালেন্স, তার মানে আপনার শরীর ওজন যেটা আছে তার থেকে পায়ের শক্তি কমে গিয়ে আপনার বডিটাকে ইমব্যালেন্স করে দিয়েছে, বডির ফিটনেসটাকে লস করে দিয়েছে, এবং এটা আসছে মেরুদণ্ড থেকে। সো রিসার্চ বলছে দুই হাঁটু যদি কোনো রোগীর ব্যথা হয়, তাহলে অবশ্যই তার প্রবলেমটা কোমর থেকে শুরু হতে পারে। সো যেটা হচ্ছে লং টাইম নি পেইন, মানে বোথ নি জয়েন্ট পেইন হচ্ছে লং টাইম ব্যাক পেনের কারণ। লং টাইম যদি কারো কোমর ব্যথা থাকে, সেটার ইফেক্ট যায় আমাদের দুই হাঁটুতে পড়বেই। সো কোমর ব্যথাকে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম, যে দীর্ঘদিনের গবেষণায় ডক্টর এস চক্রবর্তী দেখেছেন, অনেক রোগী নিয়ে আলোচনা করেছেন, যাচাই বাছাই করা হয়েছে, হাঁটুতে কিছুই নেই, পেয়েছেন কোমরের সমস্যা। জি বলুন। হ্যাঁ, অনেক রোগী পেয়েছি। একটা মারাত্মক আরও কিছু আমার মানে এক্সপেরিয়েন্স থেকে আমরা বলছি, যে একটা পেশেন্টের দুইটা হাঁটুই তার নষ্ট হয়ে গিয়েছে, দুইটা হাঁটুর কার্টিলেজ টোটালি ড্যামেজ। লাস্ট ডিসিশন নিয়েছে দুইটা হাঁটুই নি রিপ্লেসমেন্ট করতে হবে। তো সে বিদেশে গিয়ে করবে। সে সময় আমার এসপি হসপিটালে আসে, দেখানোর পর তখন তার হিস্ট্রি থেকে আমার সন্দেহ হলো তার সমস্যাটা কোমরে আছে। এখন কোমরে কি আছে আমাকে দেখতে হবে। তো কোমরের কখনো সে এমআরআই করার নাই, হাঁটুর এক্সরে, এমআরআই সব কিছু করেছে, ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশন দিয়েছে, 14টা ইঞ্জেকশন পুশ করেছে, বাট কোনো কিছুই তার রেজাল্ট আসে নাই, রেজাল্ট নেগেটিভ। দিন দিন রোগী ডিসেবল হয়ে হুইল চেয়ারে বসে গিয়েছে। পরবর্তীতে এমআরআই করে দেখলাম সেটা হচ্ছে ডরসাল স্পাইন টিউমার এবং ক্যান্সার। তাহলে কি ভয়ঙ্কর জিনিস আছে, বাট সেটাকে আইডেন্টিফাই না করে আমি হাঁটুর ট্রিটমেন্ট করতে করতে কিন্তু রোগীকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হচ্ছে। সো এই জাতীয় রোগীদের জন্য সতর্ক হতে হবে, যে প্রতিটা হাঁটু ব্যথা রোগীদেরই কিন্তু অবশ্যই মেরুদণ্ড চেক করা উচিত, যদি বাই চান্স কোনো প্যাথোলজি থেকে থাকে, বা আমরা একজন ক্লিনিশিয়ান অ্যাকচুয়ালি হিস্ট্রি থেকেই কিন্তু 99% বুঝতে পারে যে তার কোমরে প্রবলেম আছে কিনা। এই সকালে একটা চমৎকার আলো পেলাম আমরা, অর্থাৎ তথ্য পেলাম, যে হাঁটু নিয়ে ব্যস্ত হয়ে আমরা সময় ক্ষেপণ করি, কিন্তু কারণ খুঁজে বার করতে চেষ্টা করি না। কারণ বের করার প্রয়োজন। তবে একটি প্রসঙ্গে আসি, বয়স বাড়লে আমরা গ্রামে বেশি লক্ষ্য করেছি, শহরে সবাই ব্যস্ত থাকেন, যে অনেকে হাঁটেন
পেঙ্গুইনের মতো, হাঁটাটা একটু পেঙ্গুইনের টাইপের, এটা কেন? জি দেখেন, অনেকের ঘরে আছে যে অনেক মা খালারা আছে যারা হাঁটতে গেলে হেলে দুলে হাঁটে, জি। কারণ তার হাঁটু কাজ করছে না, হাঁটুর যে কার্টিলেজটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং মাসেল উইক। তো এই যে পেঙ্গুইনের মতো হাঁটে কেন? কারণ পেঙ্গুইনের কিন্তু হাঁটু নাই, যার ফলে একটা লম্বা পা, যে কারণে সে হেলে দুলে হাঁটতে হয়, কারণ এক পা তুলে তাকে হাঁটতে হচ্ছে। ঠিক তাই একজন মানুষের যদি সেটা মহিলা হোক বা পুরুষ হোক, ওনার যদি হাঁটু যদি কাজ না করে, সেই ক্ষেত্রে তিনি কিন্তু হাঁটু ভাঁজ করে হাঁটতে সাহস পায় না, কারণ হাঁটু ভাঁজ করলে সে পড়ে যাবে। এই ভয়ে উনি হাঁটুকে সবসময় লক করে সে পেঙ্গুইনের মতো হেলে দুলে হাঁটছে, বডিকে পুরো পায়ের উপরে ভর দিয়ে উনি হাঁটা চলা করছে, এবং এতে কি হচ্ছে, আস্তে আস্তে তার আরও ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। এই ফাঁকে ফোন নেই। হ্যালো, কে আছেন, কথা বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। হ্যালো, কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি বলুন। শাহ আলম বলছিলাম। জি আমি রোড অ্যাক্সিডেন্ট ছিলাম। জি আমি রোড অ্যাক্সিডেন্ট ছিলাম অনেক বছর আগে। এখন আমি গাড়ির ব্যথা আর শুয়ে থাকলে সারা শরীর ঝিঝি করে, জি আমি হাঁটতে পারি না। জি কোমর ব্যথা, জি কোমর ব্যথা, পাও দুটা ব্যথা, পাও দুটা ঝিঝি করে, সারা শরীর ঝিঝি করে। জি শুয়ে থাকলো। কোনো চিকিৎসা করেছেন? এখন আমি কি করতে পারি? আমার তো সারা শরীর ব্যথা স্যার। করছি কিন্তু কাজে আয় না। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, উনি কিন্তু ইনফরমেশনটা দিয়েছেন, যিনি ইনফরমেশন থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি তার কোথায় প্রবলেম। উনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করার ফলে ওনার মেরুদণ্ডে ইনজুরি হয়েছে, যেটা ঘাড়ে এবং কোমরে, যেটা এমআরআই করে দেখতে হবে স্পাইনাল কর্ডে প্রেশার আছে, ব্যথা এবং ঝিঝি, উনি হাঁটতে চলতে পারে না, ব্যালেন্স কমে যাচ্ছে, সার্ভাইকাল মাইলোপ্যাথি। তো যেটা হলো যে ব্যথা কিন্তু ভালো, ব্যথা যত বেশি থাকবে তত ভাগ্য ভালো, কারণ ভালো আছে। ব্যথা চলে গিয়ে ঝিঝি বা অবশ বা প্যারালাইসিস আরও খারাপ। তো এখন ওনাকে যেটা এমআরআই করে দেখে দিন, রেস্টে রেখে ফিজিওথেরাপি দিতে হবে। যে ইঞ্জুরিগুলো আছে ইঞ্জুরিগুলোকে রিপেয়ার করতে হবে। যেমন হাত পা ভেঙে গেলে, হাড় ভেঙে গেলে আমরা প্লাস্টার করি, ঠিক তাই মেরুদণ্ড ফেটে জেল বের হয়ে গেছে, বেড রেস্টে রেখে থেরাপি দিলে উনি আবার স্বাভাবিক হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি অবশ্যই একটা ফিজিওথেরাপি রিহ্যাব হসপিটাল আপনাকে ভর্তি থেকে 3 থেকে 6 সপ্তাহ আপনাকে চিকিৎসা করতে হবে, ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, রিহ্যাবিলিটেশন করতে হবে। তাহলে আপনি থেরাপির মাধ্যমে রেস্টে রেখে ব্যথামুক্ত হয়ে যাবেন এবং স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মেরুদণ্ডটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ডক্টর চক্রবর্তী, আপনি ব্যথাকে বন্ধু বলেন। বন্ধু, right. কারণ খুঁজে বার করতে ব্যথা থাকতেই হবে, বিষয়টা কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, ব্যথা মানুষের কিন্তু যত অসুখই থাক, যত সমস্যায় থাক, কিন্তু সিমটম কিন্তু একটাই, সেটা হচ্ছে ব্যথা। যাই হোক, গলব্লাডার পাথর হয়েছে, সেটাও ব্যথা, কোমরে ডিসপ্রলাপস হয়েছে, সেটাও ব্যথা, হাড় ভেঙে গেছে, সেটাও ব্যথা। তাহলে ব্যথাকে আমরা শত্রু বলবো না, ব্যথা অলওয়েজ আমাদের বন্ধু। আমাদের শরীরে যদি কোনো প্রবলেম আসে, সর্বপ্রথম যে টের পায় সে হচ্ছে ব্যথা। তাহলে ব্যথাকে আমরা কিল করব না। হ্যাঁ, ব্যথার ওষুধ কখনো কখনো প্রয়োজন হতে পারে, বাট একটা জিনিস মনে রাখতে হবে, ব্যথার ওষুধ কোনো চিকিৎসা না। এটা হচ্ছে একটা মানুষকে জাস্ট তার প্রচণ্ড ব্যথা হচ্ছে, কষ্ট থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দেওয়ার জন্য ব্যথার ওষুধ ব্যবহার করা যেতে পারে, বাট নট 1 দিন 2 দিন 3 দিনের বেশি ইউজ করা উচিত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, প্রচুর রোগী আছে বছর পর বছর ব্যথার ওষুধ খাচ্ছে, 2 বছর 5 বছর 10 বছর। যত ব্যথার ওষুধ খাবেন, আপনার অসুখটা তার থেকে বড় হতে থাকবে এবং আপনার ধ্বংস করা পর্যন্ত সে কিন্তু ছাড়বে না। এই জন্য ব্যথাকে কিল করা যাবে না, তাহলে তো আপনার সিগন্যাল বন্ধ হয়ে গেল। সো ব্যথাকে কিল না করে ব্যথার পেছনে যে রোগটা থাকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। চমৎকার বলেছেন। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, কথা বলুন, প্রশ্ন করুন। দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম বসির, জি, রাজশাহী থেকে বলছি। সমস্যা বলুন। হ্যালো। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, সমস্যা বলুন।
দুঃখিত দর্শক, চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই পেয়ে যাবো আপনাকে। যে প্রশ্নের কথা বলছিলাম, ব্যথা নিরাময় ওষুধ তাহলে সমাধান নয়? না, কোনো রোগেরই ব্যথার ওষুধ সমাধান না, কারণ ওই রোগটাকে বাড়ায় দিতে পারে। যেমন গলব্লাডারে পাথর আছে, তার জন্য ব্যথা হচ্ছে, তার ওষুধ খেয়ে লাভ কি? ওষুধ খেতে হবে যখন তীব্র পেন হবে, একটা খেতে হবে। তীব্র পেন হলে খাওয়া যাবে না, বাট তার সমাধান হচ্ছে সেটাকে রিমুভ করা। ঠিক তাই, পা ভেঙে গিয়েছে, হ্যাঁ ব্যথা ওষুধ লাগতে পারে 1 দিন 2 দিন, বাট পেন কিলার তো ট্রিটমেন্ট না, তাকে প্লাস্টার করতে হবে। ঠিক তাই, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, একটা অবশ্যই কারণ আছে। সে কারণটা আইডেন্টিফাই না করে আপনি পেন কিলার খাচ্ছেন, মানে নিজেকে আস্তে আস্তে মৃত্যু বা প্যারালাইসিসের দিকে ঠেলে দিচ্ছেন। সো সবসময় সতর্ক থাকতে হবে। ব্যাক পেন রোগীরা কখনোই পেন কিলার খেয়ে সমাধান করতে পারবে না। পেন কিলার সাময়িক একটু আরাম দিবে, বাট আলটিমেটলি সর্বনাশের দিকে নিয়ে যাবে। এই কারণে অবশ্যই আইডেন্টিফাই করে ফিজিওথেরাপি হচ্ছে পার্মানেন্ট সলিউশন। কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের জন্য ফিজিওথেরাপির বিকল্প নাই। দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রচুর রোগী আছে যারা বছরের পর বছর ওষুধ খেতে 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 লাস্টে এসে ফিজিওথেরাপি দিয়ে ভালো হচ্ছে। এই যে লাস্টে 5 বছর পরে সে কেন থেরাপি দিতে হবে? 5 বছর আগে যদি থেরাপি দিত, তাহলে এই গ্যাপটার মধ্যে যে পরিমাণে পেন কিলার খেয়েছে এটার কিন্তু আর প্রয়োজন ছিল না। সো প্রথমে যদি থেরাপি দিত, তাহলে ভালো হতো। যে কয়দিন লাগতো 5 বছর বা 10 বছর পরে সে তার থেকে 10 গুণ বেশি সময় লেগে যাচ্ছে। দর্শক অপেক্ষা আছেন, কথা বলি। হ্যালো, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত দর্শক, আপনি আবারও চেষ্টা করুন। আমরা যে আলোচনা করছিলাম, অনেকে দেখেছি যে তারা ইনজেকশন অপছন্দ করেন, মানে ব্যথা নিরাময় মানে ইনজেকশন। দীর্ঘদিন নিচ্ছেন, সমাধান তো নেই, কিন্তু এই যে নিচ্ছেন এর তো একটা সমস্যা আছে, জটিলতা আছে। এটা একবার ভাববেন না কেন? না, অবশ্যই যে পেন কিলার কিন্তু লেখা আছে, পেন কিলার কিছু সাইড ইফেক্ট থাকবেই। সেটা বিভিন্ন ধরনের কিডনির প্রবলেম হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে। সো ইনজেকশন দেন আর পেন কিলার খান, যেটাই হোক, আমরা যেটা বলি যে পেন কিলার আসলে কখনোই সমাধানযোগ্য কোনো ট্রিটমেন্ট না। পেন কিলার সাময়িক হতে পারে, বাট সবসময় আমাদের প্রথম কাজ হলো আইডেন্টিফাই করা যে কী রোগের কারণে ব্যথাটা হচ্ছে। এটা কি প্যাথোলজিক্যাল নাকি এটা মেকানিক্যাল? প্যাথোলজি হলো এক ধরনের চিকিৎসা, মেকানিক্যাল হলো আরেক ধরনের চিকিৎসা। এমনকি ফিজিওথেরাপি দেওয়ার আগেও কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করে নিতে হবে, কারণ ফিজিওথেরাপি যদি আপনি কোনো প্যাথোলজিতে সরাসরি ফিজিওথেরাপি দিতে থাকেন, তাহলে রোগী কিন্তু ভালো থেকে খারাপ হওয়ার চান্স অনেক বেড়ে যায়। হ্যাঁ, প্যাথোলজি থাকলে সেখানেও ফিজিওথেরাপি লাগতে পারে, বাট সেটা জানার পর দিতে হবে। জেনে ফিজিওথেরাপি তো প্যাথোলজি কারেকশনের সাথে সাথে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে রোগী সম্পূর্ণ সুস্থ হবে। আদারওয়াইজ প্যাথোলজি আছে, যেমন টিউমারের জন্য ব্যথা হচ্ছে, তো টিউমারের যে অবশ্যই আমি জানি না জেনে যদি ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে এটা সর্বনাশ হয়ে যাবে, কারণ এটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। যে কারণে আমরা বলি ফিজিওথেরাপি দেওয়ার আগে কোমর ব্যথা রোগীদের অবশ্যই আগে ক্লিনিক্যালি আমাদের ডায়াগনোসিস করে নেওয়া উচিত যে কী কারণে ব্যথাটা হচ্ছে, দেন ফিজিওথেরাপি দিতে হবে। অনেকে ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছে, কোমর ব্যথা থেরাপি দিচ্ছে। যদি প্রশ্ন করেন কেন থেরাপি দিচ্ছেন, বলে ব্যথা কমানোর জন্য। ব্যথা কমানোর কোনো থেরাপি নাই, তাহলে কেন থেরাপিটা হচ্ছে কি রুট যে কজটাকে কারেকশন করবে, এটা হচ্ছে ফিজিওথেরাপির কাজ। ফিজিওথেরাপি কিন্তু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করে না। ফিজিওথেরাপি হচ্ছে আপনার মূল জায়গা হিট করবে। যেমন ডিসপ্রোলাপস আছে, তাহলে কি ডিসপ্রোলাপসের কারণটা কি? ডিসপ্রোলাপসের কারণ হতে হবে মাসেল উইকনেস থাকতে পারে, তাহলে মাসেলকে বিল্ড আপ করতে হবে। ফেটে গিয়েছে, ওখানে ফাটা রিপেয়ার করতে, তাহলে ফিজিওথেরাপি হচ্ছে ফাটা রিপেয়ার করে মাসেলকে বিল্ড আপ করে দেন পেইনটাকে রিমুভ করবে। এখন আপনি যদি পেইন কমাইতে থাকেন হিট দিয়ে, আল্ট্রাসাউন্ড দিয়ে, তাহলে মাসেল আরও দুর্বল হতে থাকবে। পরবর্তীতে কী হবে, যেমন রানা প্লাজে ভেঙে পড়ে গেল, ঠিক তাই তখন আস্তে আস্তে মানুষ প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই কারণে আন্দাজে যারা ফিজিওথেরাপি দিচ্ছে সেটাও সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এরকম বহু রোগী আছে। চমৎকার তথ্য আমরা জানলাম। যে প্রোলাপসের কথা শুনলেন, পিএলআইডি যেটা আমরা অনেকে জানেন, কিন্তু এখানে যে ভুল সিদ্ধান্ত হয়, যে ফিজিওথেরাপি দেওয়ার কথা তিনি ব্যায়াম মনে করে ফিজিওথেরাপি দিলেন, তাতে নিজে চেষ্টা করে যে ক্ষতি হতে পারে। হ্যাঁ, যে অনেকে আছে ইউটিউব দেখেও কিন্তু এক্সারসাইজ করছে, তো এক্সারসাইজটা কোন ডিরেকশনে হবে, ডিরেকশনটা বিরাট ফ্যাক্টর। কারণ ব্যায়াম আর ফিজিওথেরাপি দুটো কখনোই এক না। ফিজিওথেরাপি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ, দিস ইজ মেডিসিন। আর এক্সারসাইজ হচ্ছে জাস্ট একটা সিম্পল ব্যায়াম। আপনি যে কোনো ব্যায়াম করতে পারেন একজন সুস্থ মানুষ। যেমন একটা ফার্মেসিতে অনেক ওষুধ থাকে,
সেখানে সব রোগের ওষুধ আছে, হাজার হাজার মানুষের ওষুধ আছে। সেখান থেকে আপনি যে কোনো রোগের জন্য 10-20টা ওষুধ খেলে কিন্তু কাজ হবে না। ঠিক তো একটা মানুষের শরীরে প্রচুর পরিমাণে এক্সারসাইজ থাকে, অনেক এক্সারসাইজ, জাস্ট ফার্মেসির মতো। এখান থেকে কোন এক্সারসাইজটা কতবার করতে হবে, রিপিটেশনটা কতটুকু হবে, প্রেশারটা কতটুকু থাকতে হবে, পাওয়ারটা কতটুকু থাকতে হবে, দিনে কতবার করবে, এটাই কিন্তু ট্রিটমেন্ট প্রসিডিউর। এই ডোজটা মেনটেন করার কাজ হচ্ছে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের। একজন 80 বছরের কোমর ব্যথা রোগী, একজন 30 বছরের কোমর ব্যথা রোগী, একজন 20 বছরের কোমর ব্যথা রোগী, এক ট্রিটমেন্ট প্ল্যানে কিন্তু কাজ হবে না। ট্রিটমেন্ট প্ল্যানটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি 10তলা বিল্ডিং বানাবেন, 3তলা বিল্ডিং বানাবেন, টিনের ঘর বানাবেন, তিনটা কিন্তু এক প্ল্যানে হবে না, 3 ধরনের প্ল্যান লাগবে। তিনটাই কিন্তু বাড়ি, 10তলা বিল্ডিংও একটা বাড়ি, 5তলা বিল্ডিংও একটা বাড়ি, টিনের ঘর একটা বাড়ি, তিনটাই বাড়ি বানাবেন। প্ল্যান কিন্তু এক না, প্ল্যান থাকতে হবে, বাজেট থাকতে হবে। ঠিক তাই কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে আমরা এই উদাহরণগুলো কাজে লাগাবো, আমাদের জীবনব্যাপী কাজে লাগাতে হবে। কথাগুলো শুনলেন, মানবেন, জানাবেন। একজন দর্শক লাইনে আছেন, আমরা কথা শুনি। হ্যালো 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 হ্যালো, জি বলুন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। দর্শক নাম হ্যালো বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার টিভির ভলিউমটা বন্ধ করে কথা বলুন। আমি আমি আসসালামু আলাইকুম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি মোহাম্মদ দৌলতুল্লাহ মুরাদ। সমস্যা বলুন। আমার হাঁটুর নিচে এই মাংসটার মধ্যে মনে হয় ওই যে অনেকক্ষণ বসে থাকলে, আমি যে অফিসে যাই প্রায় 2 ঘন্টা বসে থাকলে, জি। তো দাঁড়াইলে পরে মনে হয় হাঁটতে পারি না, পরে কিছুক্ষণ আবার হাঁটলে বা করলে ছেড়ে দেয় এরকম। বা অনেক সময় নামাজ পড়তে গেলে এখানে টান লাগলে মনে হয় যে ব্যথা করে। এটা কি মাংসের মধ্যে নাকি হাড়ের মধ্যে? এই যে এটা জানতে চাইছি, অথবা এটার প্রতিকার কি এরকম? কোন চিকিৎসা করেছেন? না চিকিৎসা করি নাই। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দেখেন। ডক্টর চক্রবর্তী, যে উনি আসলে যে বসে থাকলে ওনার কাপ মাসেলে ব্যথা করে, ওনার প্রশ্ন হচ্ছে ব্যথাটা কি মাসেলের না ব্যথাটা কি হাড়ের মধ্যে হচ্ছে। অ্যাকচুয়ালি কাপ মাসেলের ব্যথা যদি লোকাল কোনো প্রবলেম না থাকে, ব্যথাটা আসে যায়, তাহলে এটা আমরা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি এটা লাম্বার রিজন থেকে আসছে, মানে কোমর থেকে আসছে। উনি যখন বসে থাকে তখন কোমরে লোড পড়ে, তখন কোমরের ডিসপোলাপসে নার্ভে যে চাপ দেয়, যে নার্ভটা আমাদের কাপ মাসেলে আছে সেই নার্ভে প্রেশার পড়ে, তখনই ব্যথাটা কাপ মাসেল হচ্ছে। তার ওনার অসুখ কিন্তু কোমরে, আর প্রবলেম উনি ফেস করছে পায়ে। এখন উনি পায়ে কাপ মাসেলে যদি চিকিৎসাগত জীবনও কন্ডিশন সুস্থ হবে না, আস্তে আস্তে কোমরের রোগটা বড় হয়ে যাবে। এই কারণে ডায়াগনোসিসটা খুব দরকার। এই যে বলি যে সবসময় আগে কনফার্ম হইতে হবে যে উৎপত্তিটা কোথায়। যেমন বেরিবাদ ভেঙে পানি ঢুকে গেল, ঘরের পানি পরিষ্কার করে লাভ নেই, আগে বেরিবাদ মেরামত করতে হবে। ঠিক তাই ওনার মেরুদণ্ডকে ট্রিটমেন্ট করলে ওনার পায়ের ব্যথা চলে যাবে। দর্শক, আপনার সমস্যা হচ্ছে মেরুদণ্ডে, কোমর থেকে আপনার ব্যথাটা যাচ্ছে। এখন কোমরে কি কারণে ব্যথা আছে, সেটা মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল, সেটা হচ্ছে মেন আইডেন্টিফাই করার বিষয়। যেখানে কোনো প্যাথোলজি আছে নাকি মেকানিক্যালি ডিসপোলাপস, তো তার জন্য একটা এমআরআই করে কোমরটাকে চেক করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা আপনার সম্পূর্ণ সুস্থ করে দিবে। ধন্যবাদ আপনাকে। কিভাবে চিকিৎসায় যাব জানতে চেষ্টা করবো। এই ফাঁকে একটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো হ্যালো বলুন। হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি নওগাঁ জেলা থেকে রায়হান বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। আমার আব্বুর বয়স হচ্ছে 60 বছর। তো ওনার দু হাঁটুতে প্রচুর ব্যথা, উনি হাঁটতে পারছেন না, মানে খুবই ব্যথা, কেউ হাঁটতে পারছেন না, মানে অনেক ওষুধ খাওয়া হয়েছে, কোনো মানে কাজ হচ্ছে না। একটু যদি পরামর্শ দিতেন। জি ধন্যবাদ। আব্বুর বয়সের দ্বারা জি ধন্যবাদ। দর্শক, এরকম 60 বছরের অনেক রোগী আছে যারা হাঁটুতে ব্যথা হচ্ছে, অনেক ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। হাঁটু ব্যথা হলে আমরা বলি ওষুধ খেয়ে ভালো হবে না। ওষুধ আপনাকে হেল্প করতে পারে কিন্তু ভালো করবে না। তাহলে ভালো করার জন্য আমাকে এই যে হাঁটু ব্যথা কেন হচ্ছে, কোত্থেকে আসছে, এটা কোমর থেকে আসছে। আমি প্রথমেই বলেছি যে বোথ নি জয়েন্ট পেইন মানে লং টাইম ব্যাক পেন। কোমরে কিছু একটা সমস্যা, অনেক রোগী বলবো আমার কোমরে ব্যথা নাই, এটা বলে চুপ থাকলে চলবে না। কোমরে স্টিল প্রবলেম আছে, সো কোমরটাকে বাদ দিয়ে কখনোই আপনি হাঁটুকে সুস্থ করতে পারবেন না।
তাহলে কি করতে হবে, কোমরকে এমআরআই করতে হবে। মেরুদণ্ডে কোনো সমস্যা থাকলে সেটাকে সমাধান করতে হবে। দর্শক, ওনার মেরুদণ্ডে প্রবলেম আছে, ওটাকে একটা এমআরআই করে দেখে দেন, ওনার ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে এবং এই ফিজিওথেরাপি দেওয়ার সময় 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লাগতে পারে। এই টাইমটা তাকে বেড রেস্টে রেখে থেরাপি দিতে হবে। অনেক আছে থেরাপি সেন্টার যাচ্ছে, থেরাপি দিচ্ছে, বলে আমি তো 6 মাস 1 বছর থেরাপি দিচ্ছে, ভালো হচ্ছে না কেন? প্রসিডিউরটা ঠিক নাই। প্রসিডিউরটা যদি ভুল হয় তাহলে সে ভালো হবে না। প্রসিডিউর ঠিক করতে হবে, তাকে বেড রেস্টে রেখে থেরাপি দিতে হবে 3 থেকে 4 সপ্তাহ, তাহলে ব্যথামুক্ত হবে, উনি সুস্থ হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই একটা ফিজিওথেরাপি হসপিটাল বা রিহ্যাব হসপিটাল, যেমন এসপি হসপিটাল, এরকম জায়গায় কোথাও এসে তাকে আগে ইনভেস্টিগেশন করতে হবে, এমআরআই করতে হবে মেরুদণ্ডের, দেন তাকে রেস্টে রেখে থেরাপি দিলে ইনশাআল্লাহ সুস্থ হবে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো রেজাউল দাদা, নমস্কার। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে। জি বলুন। কথা বলছিলাম অসিত চক্রবর্তী, অনেক সাকুচিয়া দিয়াবাড়ি, হরিরামপুর, মানিকগঞ্জ থেকে। কি জানতে চান? হয়তো আমাকে ভুলে গেছেন না, আসলে কিন্তু ভুলতে পারিনি আপনাকে। আর ধন্যবাদ জানাচ্ছি এসপি হসপিটালকে, ডক্টর চেম্বারকে, কারণ এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর ডাক্তার এস চক্রবর্তীর সুন্দর কথামালা অনেকটা ভালো লাগে, তার যে পরামর্শ, সুচিন্তিত পরামর্শ, অনেকে উপকার পেয়ে থাকে, আমরা উপকার পেয়ে থাকি। তো এসিটিভি কে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজন করার জন্য। তো আমার সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমার মায়ের। আমার মার বয়স 65 বছর। তো ওই দেখা যায় যে 2 হাঁটুতে, বিশেষ করে ডান পায়ে যে গিঠা আছে, ওই হাঁটু, ওখানে প্রচুর ব্যথা করে, বসলে উঠতে পারে না, আবার দেখা গেলে বসা যায় বাট উঠতে পারে না, একটু ব্যথা করে। তো এখন ব্যথা নাশক নিমোভো একটা ট্যাবলেট আছে, ওগুলা যখন হঠাৎ বিঠাৎ ব্যথা করে তখন ওই ট্যাবলেট গুলো আমি মাঝে মধ্যে খাইয়ে থাকি। অন্যান্য ওষুধ খাইয়ে থেকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে যে হাড় ক্ষয় গেছে, পায়ের যে কোথায় যেন মানে হাড় ক্ষয় গেছে, এর জন্য এই কথা বলছে, যার জন্য ব্যথানাশক খাওয়ানো ট্যাবলেট অতটা হয় না। এখন কি করতে পারে, আমি একটু পরামর্শ চাই। জি, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। দেখেন, আমরা যেটা আসছিলাম, যেটা নিয়ে আমরা কথা বলছি, দুঃখ কষ্টের প্রকাশ করছি, যে উনার বসলে উঠতে পারে না, তার মানে কোনো পায়ের শক্তি কমে গিয়েছে। তাহলে আমার প্রথম কাজ হলো শক্তিকে বাড়ানো। একটা বিল্ডিং টিকাইতে গেলে ফাউন্ডেশন লাগে, একটা মানুষের পায়ের জোর লাগবে। উনি হাঁটলে বডির ওজন আঘাত করে, অতিরিক্ত আঘাত থাকে, হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে যাচ্ছে। এটাই বলছে আর ক্ষয় হয়ে যাচ্ছে, আসলে ক্ষয় না, ভেঙে যাচ্ছে, ফুলে যেতে পারে। 1 হাঁটু ব্যথা আর 1 হাঁটুতে ছড়াবে, 2 হাঁটুতে। এই যে পেন কিলার খাচ্ছে, কতদিন খাবে? পেন কিলার সমাধান না, পেন কিলার সাময়িক একটু কমাচ্ছে ব্যথা, উনি হাঁটা চলা করলে আবার ভাঙবে, আবার ব্যথা হবে। তাহলে ট্রিটমেন্ট হচ্ছে, ওনার মেরুদণ্ডে প্রবলেম আছে, ওটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি দিয়ে ওনার মাসেলকে স্ট্রং করতে হবে। মাসেলের শক্তিটা বাড়িয়ে দিন, আর ব্যথা হবে না, কারণ কার্টিলেজ ভাঙবে না, ব্যথাও থাকবে না। সিম্পল ফিজিওথেরাপি হচ্ছে এর মূল সমাধান। ফিজিওথেরাপি করে পার্মানেন্ট সলিউশন হবে, এবং ওনাকে উঠবস করতে হবে, এক্সারসাইজ করতে হবে, যেটা আমাদের দৈনন্দিন কার্যক্রমের মধ্যে আমরা অনেক এক্সারসাইজ করে থাকি, যেটা আমাদের মেডিসিনের মতো কাজ করে। অনেক আছে হাঁটুতে ব্যথা হলে নিচে বসা বন্ধ করে দিচ্ছে, তাতে সে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো ওনাকে ফিজিওথেরাপি করতে হবে। ওনার কোমরে কিছু প্রবলেম আছে এবং পায়ের শক্তি কমে গেছে, তো ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করতে হবে। ওই ফিজিওথেরাপি দেওয়া যাবে না যেটাতে শুধু শেক দিয়ে দিয়ে ছেড়ে দেয়। অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে ফিজিওথেরাপিস্ট নাই, যার ফলে কিছু সেখানে ভুল ফিজিওথেরাপি হচ্ছে, ফলে রোগীরা প্রতারিত হচ্ছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রোগটা বড় হয়ে যাচ্ছে। তো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে দেন ফিজিওথেরাপি করুন, অথবা ঢাকাতে নিয়ে এসে এসপি হাসপাতালে দেখাবেন, আশা করি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। অনেকে আধুনিক যন্ত্র কিনে বাসায় রাখেন, অথবা তিনি প্রচার করেন যেটা ব্যবহার করলেই ব্যথা কমে যাবে, এক কথা কবিতা শেষ করলো। আপনার মন্তব্য কি? যেখানে চিকিৎসার প্রথম শর্ত লঙ্ঘন করা হচ্ছে সেখানে কোনো চিকিৎসা হতে পারে না। প্রথম শর্ত হচ্ছে আপনার ডায়াগনোসিস করতে হবে, কারণ যিনি মেডিসিন বানান তিনিও কিন্তু চিকিৎসা দিতে পারেন না। তিনি কিন্তু প্রসিডিউর করে দিচ্ছেন, কিন্তু চিকিৎসা করতে গেলে চিকিৎসক লাগবে। ঠিক তাই ফিজিওথেরাপি দিতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক লাগবে, এবং ফিজিওথেরাপি চিকিৎসক প্রথমে আইডেন্টিফাই করবে যে কী কারণে তার সমস্যাটা হচ্ছে, ওই কারণটাকে সমাধান করতে। মেশিনের ক্ষমতা নাই আপনাকে সুস্থ করে দেওয়া, মেশিন চালাবে বিশেষজ্ঞ। ঘরে ঘরে মেশিন রেখে অনেকে আছে মেশিনের ব্যবসা করছে, তো মানুষ কিন্তু একই কথা, প্রতারিত হচ্ছে। তো এইভাবে ঘরে ঘরে মেশিন, প্রচুর লাখ লাখ টাকার মেশিন কিনে মানুষ বসে আছে। অনেক মেশিন আছে যেগুলো বিক্রি করতেছে, রোগীরা কিনে কিনে প্রতারিত হচ্ছে, পরে বলে যে শুধু আমার 2-3 লাখ টাকা নষ্ট হচ্ছে। এই যে ওষুধ মানে মেশিন কিনে ঘরে রেখেছে, কোনো কাজে লাগে না, রিসেল ভ্যালু নাই, বিক্রি করতে গেলে কেউ কিনেও না, মানে ওয়ান টাইম। সো এইভাবে প্রতারিত হয়ে কোনো লাভ নাই। চিকিৎসা করতে গেলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে। ঠিক তাই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে গেলে ফিজিওথেরাপি স্পেশালিস্ট স্বর্ণাপন্ন হতে হবে। চোখের চিকিৎসা করতে গেলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। নিউরোলজি চিকিৎসা করতে গেলে নিউরোলজি স্পেশালিস্টের কাছে যেতে হবে। তো যে চিকিৎসা করবেন, দাঁতের চিকিৎসার জন্য ডেন্টিস্টের কাছে যেতে হবে। যে চিকিৎসা করবেন বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। এটি বাস্তবতা, এটা মানতে হবে। একজন দর্শক আমাদের যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন, আর টিভির ভলিউমটা হ্যাঁ, কমিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে মিজান বলছিলাম। জি, বলতে থাকুন, সমস্যা বলে যান আপনি, আপনার প্রবলেমটা বলতে থাকুন। জি। আমার মার ওই মাজার সমস্যা, হাঁটুর সমস্যা, এর আগে চিকিৎসা করাছিলাম এই সাভার দিকে, জি। এমআরআই করাইছিলাম। আর হাড়ের সমস্যা, এই কারণে সে হাঁটতেই পারে না, মানে সে একদম হাঁটতেই পারে না, চলতে পারে না। এখন কি জানতে চাচ্ছেন? এখন মানে চিকিৎসা আবার করাইতে যাচ্ছে অবশ্যই। হ্যাঁ। CRP-তে করাইলাম, ওনার সমস্যাটা কি? CRP-তে করার পরে আরো অসুস্থ বেশি। আচ্ছা আচ্ছা, কি কারণে ব্যথাটা হচ্ছে ওনার, সেটা কি বলেছে? হ্যাঁ, মানে এমআরআই করাইছিলাম, বলছিল যে হাড়ের সমস্যা, মাজায় হাড়ের সমস্যা, হাঁটুরও হাড়ের সমস্যা। জি, আমরা বুঝতে পেরেছি। প্রশ্ন করেছে ওনার মা অসুস্থ, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। উনি কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা করেছেন, কিন্তু কোনো রেজাল্ট আসে না। উনি আস্তে আস্তে আরো খারাপ হয়ে গেছে। উনি এমআরআই করেছেন, কিন্তু এখানে সমস্যা হচ্ছে উনি জানেন না ওনার মা কি রোগে আক্রান্ত, কেন এই খারাপটা হচ্ছে। এটাই হচ্ছে বড় সমস্যা। কারণ আপনি যদি আপনার প্রবলেমগুলো আপনি না জানতে পারেন, তাহলে সলভ করবেন কী করে? আর প্রবলেম সলভ করার জন্য নিজেকে জানতে হবে, নিজের প্রবলেম নিজেকে সলভ করার চেষ্টা করতে হবে। একজন চিকিৎসক তো শুধু তাকে জাস্ট ডিরেকশনটা দিয়ে দিবেন। তো ওনার যে মেরুদণ্ডের যে সমস্যা, বলে হাড়ের সমস্যা, তা হাড়ের কি সমস্যা হতে পারে? তো হাড়ের সমস্যা না, যেটা হচ্ছে ওনার ডিস্ক প্রলাপস হয়ে আছে, যার ফলে পায়ের শক্তি কমে যাচ্ছে। পায়ের শক্তি কমে গেলে বডির ওজন আঘাত করে হাঁটুর কার্টিলেজ ভেঙে ফেলছে, ফলে মেকানিক্যালি সে আস্তে আস্তে ডিসএবিলিটির দিকে চলে গিয়ে এখন বিছানা সহ্যে হাঁটতে পারছে না। ওনাকে যেটা করতে হবে, বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি দিতে হবে 3 থেকে 4 সপ্তাহ, তাহলে উনি আবার হাঁটতে পারবে। চমৎকার ট্রিটমেন্ট, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি, রিহ্যাবিলিটেশন। হসপিটালে ভর্তি রেখে চিকিৎসাটা করতে হবে। এটা এসে গিয়ে ট্রিটমেন্ট করে লাভ হবে তারা না। ভালো হয়ে বাড়িতে ফিরে ভালো যাচ্ছে। বাড়িতে যাচ্ছে, কিন্তু রাইট। একটি এবং প্রশ্ন না করে পারছি না আপনাকে আজকে পেয়েছি যেহেতু স্টুডিওতে, যে এত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, অনেকের প্রশ্ন, অনেকে ফোন করেন, ভালো হচ্ছে না, তারা কয়েক মাস পার হয়ে গেছে, কেন? কারণ হচ্ছে সিস্টেমটা ঠিক না। যেমন ডিসপোলাপসের রোগী, সিভিয়ার ডিসপোলাপস, যত হাঁটা চলা করবে সে তত খারাপ হবে। তো থেরাপি দিতে লাভ নেই। থেরাপি দিচ্ছে পেইন কমানোর জন্য, ঠিক তাই পেইন কিলার খেলে যে অবস্থাটা হচ্ছে, থেরাপিতে সেম কাজটাই হচ্ছে। এই ভুলের কারণে রোগীরা সাফার করছে। আমরা ভুল বলবো না, গোজামিল বলবো। গোজামিল বলতে পারেন। যেমন উনি ভদ্রলোক, ওনার মাকে নিয়ে উনি যে গোজামিল ট্রিটমেন্টের মধ্যে পড়েছেন, এটা হচ্ছে ভুল ট্রিটমেন্ট। উনি কিন্তু ডিসেবল, উনি কিন্তু সব চিকিৎসা করেছেন। উনি ফিজিওথেরাপি দিচ্ছে, ওষুধ খাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে, এমআরআই, কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট কিন্তু মাইনাস। উনি ডিসেবল হয়ে উনি বিছানা সহ্যে হাঁটতে চলতে পারছেন। দর্শক, আমি আপনার সাজেস্ট, ওনাকে ঢাকাতে নিয়ে এসে এসপি হসপিটালে ভর্তি রেখে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিলে, এখানে ফিজিওথেরাপি দিনে 4টা, ওনাকে থেরাপি দিচ্ছে সপ্তাহে 3টা, 4টা, 5টা, এলোমেলো। আসলে ফিজিওথেরাপিটা আপনাকে অ্যান্টিবায়োটিকের ডোজের মতো করতে হবে। যেমন অ্যান্টিবায়োটিকের ডোজ যদি আপনি প্রপারলি না ইউজ করেন, কোনো কাজ হবে না এবং উল্টা রিয়াকশন হবে। ঠিক তাই ফিজিওথেরাপি যদি সঠিক ডোজ না হয়, তাহলে উল্টা রিয়াকশন, যে কারণে উনি আজকে বিছানা সজ্জা। ফিজিওথেরাপি ভুল হলে সর্বনাশ, পঙ্গু হয়ে যাবে, প্যারালাইসিস, ডিসেবল, অনেক কিছু তার ক্ষতি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে যদি ফিজিওথেরাপি ভুল, রং সাইড দিয়ে যায়। তো ফিজিওথেরাপি দেওয়ার আগে তার ডোজ মেনটেন করতে হবে, টাইমিং মেনটেন করতে হবে, লাইক অ্যাজ এ অ্যান্টিবায়োটিক। যদি অ্যান্টিবায়োটিকের মতো আপনি ইউজ ফিজিওথেরাপি না করেন, পেইন কিলারের মতো ইচ্ছা হলে নিলাম আর ইচ্ছা হলে নিলাম না, তাহলে ফিজিওথেরাপি কখনো কাজ করে না। এই জন্য ফিজিওথেরাপি সিস্টেমেটিক হতে হবে। যেমন আপনি ডিসপোলাপসের রোগীদের জন্য 4 টাইমস থেরাপি দিতে হবে। তো 2 থেকে 3 ঘন্টা পর পর যদি থেরাপি দেন, এই রেজাল্টটা যা পাবেন, আপনি আজকে একটা দিলেন, 2 দিন পর একটা দিলেন, 5 দিন পর একটা দিলেন, এই ট্রিটমেন্ট দেওয়ার কোনো যুক্তি নাই, শুধু টাকা নষ্ট হতে পারে। এই জন্য ঘরে বসে ফিজিওথেরাপি হয় না, তাকে কিছুদিন সাময়িকভাবে হলো হাসপাতালে আসতে হবে, নিয়ম মাফিক দিতে হবে। আরেকটা বিষয়ে একটু প্রশ্ন করতে চাই, যে শিক্ষিত হচ্ছে ছেলেরা, জ্ঞানে আরো আলোকিত হতে হবে। তো ফিজিওথেরাপি যার প্রচার হয়, সঠিক ব্যবস্থাপনা হয়, তার জন্য ইয়াং ছেলে যারা ইন্টারভিউ দিয়েছে, তাদের ব্যবস্থাপনায় ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন আপনারা। কিভাবে তারা সেখানে শিখবে, যাবে, ভর্তি হবে? গুড, চমৎকার প্রশ্ন। যেটা আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, এটা এসপি হসপিটালে একটা জাস্ট একটা কলেজ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা করেছি। আমাদের 4th ব্যাচ চলছে, 5th ব্যাচ এবার আসবে। তো যারা 2023 সালে ইন্টারমিডিয়েট পাস করেছে, 2024 সালে যারা পাস করেছে, তাদের জন্য কিন্তু এখন অ্যাডমিশন চলছে এবং আমাদের 20-25 তারিখের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এখনও আমাদের অ্যাডমিশনের কার্যক্রম চলছে। তো যারা ইন্টারেস্টেড, যে তারা ক্যারিয়ার ডেভেলপ করে, যেটা আমরা বলছি বেকারত্ব মুক্ত ক্যারিয়ার, যে বেকারত্ব মুক্ত ক্যারিয়ার, যেটা আসলে 30 যে আমাদের যে টেকনিকটা, সেটা ফিজিওথেরাপির মধ্যে আছে। প্রথমত, যে কোনো ফিজিওথেরাপিস্ট গরিব হবে না, ফিজিওথেরাপিস্ট সবসময় সচল। কোনো ফিজিওথেরাপিস্ট কার্বন নিঃসরণ করে না, কারণ এরা কোনো প্রোডাকশনে কার্বন যাচ্ছে না, নিজে থেরাপির মাধ্যমে রোগীকে সুস্থ করছে।
3 নম্বর হচ্ছে তারা বেকারত্ব থাকবে না, পভার্টি থাকবে না। সো 3-0 যে থিওরিটা, এটা ফিজিওথেরাপির জন্য প্রযোজ্য। যে মানে গার্জিয়ানরা যারা টিভির সামনে বসে প্রোগ্রাম দেখছেন, তার সন্তান যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, 2024 বা 2023-এ পাস করে থাকে, তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা খুব এক্সেলেন্ট। ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন হলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হবে, যেটা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড। এখানে পাশ করার সাথে সাথে VCS এর জন্য সে অ্যাটেন্ড করতে পারবে। সে বিদেশে যেতে চাইলে তাকে কিন্তু অপরচুনিটি অনেক হাই। সারা পৃথিবীতে ফিজিওথেরাপিস্টদের কিন্তু অনেক ডিমান্ড, আর বাংলাদেশে তো প্রচুর ডিমান্ড, কারণ বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসকের সংখ্যা খুবই কম। সো প্রচুর পরিমাণে গ্রামে গঞ্জে ফিজিওথেরাপি চিকিৎসক দরকার, ঢাকাতে তো প্রচুর দরকার। সো আমাদের এত মানুষের এই সমস্যা ফিজিওথেরাপি রিলেটেড, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস, ডিজেবিলিটি, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই কিন্তু ফিজিওথেরাপির প্রয়োজন হচ্ছে। কারণ কোমর ব্যথা আজকে যার আছে সে তো ট্রিটমেন্ট নিবেই, যার নাই সে কালকে নিবে, কারণ তারও কোমর ব্যথা হবে। কারণ যে পরিমাণে আমাদের দেশে এখন অ্যানোমালিস, আমরা কাজকর্মে শারীরিক কোনো কসরত করি না, আমরা শরীরের কোনো এক্সারসাইজ করি না, ফলে কি হচ্ছে আমাদের সবাই মোটিয়ে মানে ওবেসিটি হয়ে যাচ্ছে আর ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে আমাদের কার্টিলেজ ইনজুরি হচ্ছে, ডিসপ্রলাপস হচ্ছে, ডিসএবিলিটি চলে আসছে। এদেরকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে ফিজিওথেরাপি চিকিৎসক দরকার। তো দর্শক যারা টিভির সামনে প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই যত দ্রুত সম্ভব, খুব শীঘ্রই আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে, তারা যোগাযোগ করতে পারে। ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি নিচে নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেখানে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ার, চমৎকার একটা ক্যারিয়ার গঠন করতে পারবে ফিজিওথেরাপিতে। বেকারত্ব মুক্ত কোনো প্রফেশন যদি থাকে, আমি মনে করি ফিজিওথেরাপি নাম্বার 1। ধন্যবাদ। অনেক মূল্যবান পরামর্শ আজকে পেলাম আপনার কাছে, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে শুনছিলাম, দেখছিলাম। বিশেষ করে যারা অনুষ্ঠানে আবারও দেখতে চান, জানা প্রয়োজন, এবং যারা জেনেছেন অন্যকে জানাবেন, আজ রাত 2টায় আবার পুনঃপ্রচার করা হবে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আর আগামী সপ্তাহে শুক্রবার এই সময় আমরা আবার হাজির হব। আশা করি প্রশ্ন নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের SP হসপিটাল ডক্টর চিম্বার অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।